ভাবনার মাঝে আকাশকে তার ফোন আছাড় মারতে দেখে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। দ্রুত এগিয়ে যায় তার ফোনের দিকে। একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, এই ফোন আর নেওয়া যাবে না। সন্ধ্যা আকাশকে কিছু বলার আগেই দেখলো আকাশ হনহন করে বেরিয়ে গেল এই রুম থেকে। সন্ধ্যা পিছু পিছু গিয়ে রেগে বলে, আপনি আমার ফোন ভাঙলেন কেন? এমনিতেই আকাশ রেগে বোম হয়ে আছে, এর মধ্যে সন্ধ্যার কথাটুকু হজম হলো না। উল্টে ঘুরে বড় বড় পায়ে এগিয়ে এসে সন্ধ্যার হাত পিছন থেকে মুচড়ে ধরে রাগান্বিত স্বরে বলে, শুধু ফোন নয়, তোকে ভাঙাবো, বেয়াদব মেয়ে। হাতে ব্যথা পেয়ে সন্ধ্যা মৃদু চেঁচিয়ে ওঠে, তাকায় আকাশের দিকে। সন্ধ্যার ব্যথা তোর মুখ চোখে পড়লে আকাশ সাথে সাথে সন্ধ্যার হাত আলগা করে দেয়। শীতল দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। আকাশের হাত ঢিলে বুঝতে পেরে সন্ধ্যা দুহাতে আকাশকে গায়ের জোরে ধাক্কা দেয়। আকাশ দুপা পিছিয়ে যায়, বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা আকাশের দিকে আঙ্গুল উঁচিয়ে রাগান্বিত স্বরে বলে, আর একবার গায়ের জোর দেখাতে আসলে আমার বুদ্ধির জোরে আপনাকে সত্যি সত্যি চটিপেটা করে ছাড়বো বলে রাখলাম, বেয়াদব লোক কোথাকার। কথাটা বলে সন্ধ্যা দ্রুত ঘরের ভেতর গিয়ে দরজা আটকে দেয়। আকাশ হতভম্ব হয়ে চেয়ে আছে। এতক্ষণ ঠিক কি হলো এটুকু বুঝতেই তার অনেকটা সময় লেগে গেল। আবার তাকে পায়ের জুতো দিয়ে পেটাতে চাইলো, তারপর তাকে আবার বেয়াদবও বলল। ঠিক কি পরিমাণ সাহস দেখালো মেয়েটা, তাকে বিন্দুমাত্র ভয় পায় না। আকাশ দুহাত মুষ্টিবদ্ধ করে বন্ধ দরজার দিকে তাকায়, দাঁত কিরমির করে বলে, একবার তোমাকে আঘাত করা শিখিনি, এরপর যদি তোমাকে টুকরো টুকরো না করেছে তাহলে আমার নাম। পেছন থেকে আসমানি নওয়ান বলে। এভি নয়। মায়ের কণ্ঠে আকাশ পিছু ফিরে তাকায়। আসমানি নওয়ান আবারও বলেন, জান্নাতকে কিছু করতে পারো আর না পারো, কিন্তু তোমার এভি নামটা কেটে দিও। তোমার নামে এই ফর্মটা আমার পছন্দ নয়। আকাশ বিরক্ত হলো মায়ের কথায়, রেগে বলে, তোমার এই পাতানো মেয়েকে আমি ছাড়বো না। আচ্ছা ধরে রেখো, আমিও এটাই চাই। মায়ের হেয়ালি বনায় আকাশ থতমত খেয়ে তাকায়। মাকেও আজকাল বড্ড বিরক্ত লাগছে। আসমানি নওয়ান বোধহয় একটু হাসলেন, বললেন, ও আমার পাতানো মেয়ে নয়। আকাশ চোখ ছোট ছোট করে বলে, তাহলে কি তোমার নিজের মেয়ে? হয়তো লুকিয়ে রেখেছিলে। এমন হলো তো সম্পর্কে আমার বোন হয়ে গেল। বোনকে আমার বইয়ের অপবাদ দাও কিভাবে মা? তোমার কি রুচি দুর্ভিক্ষ চলছে? আসমানি নওয়ান রেগে ধমকে ওঠেন। আকাশ, আকাশ ফোঁস করে শ্বাস ফেলে। আসমানি নওয়ান চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করেন। এরপর আকাশের দিকে চেয়ে বলে, তোমাকে এসব কে বলেছে আকাশ? ক্লিয়ার করবে প্লিজ। আকাশ রাগান্বিত স্বরে বলে, যেই বলো, সে সত্যিটাই বলেছে। নিজ চোখে দেখছি সব, অথচ তুমি একের পর এক মিথ্যে বলছো। থেমে যাও মা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, নয়তো এর ফল ভালো হবে না। কথাগুলো বলে আকাশ আর দাঁড়ালো না। আসমানি নওয়ান চিন্তিত মুখে চেয়ে দেখলেন কেবল আকাশকে। আকাশকে কেউ কিছু বললে মুখের কথা সে বিশ্বাস করে নেওয়ার মতো মানুষ নয়। তাহলে আকাশকে কি এমন করে অপরপক্ষের লোক আকাশকে বিশ্বাস করিয়েছে তারা যা বলছে সব মিথ্যা? অরুণ একটি ফাঁকা রাস্তার পাশে বসে আছে, তার সামনে জেডি দাঁড়ানো, যে এপাশ ওপাশ হাঁটছে। অরুণ এখানে সন্ধ্যার পর থেকে বসে আছে। সে মেন্টালি ভীষণ ডিস্টার্ব ছিল, তাই একা একা ভাবছিল অনেক কিছু। কিছুক্ষণ আগে এখানে জেডি আসে। জেডির স্বভাব যেমন, চেঁচিয়ে পড়ে কথা বলছিল অরুণের সাথে। অরুণও টুকটাক কথা বলছিল, টপিক আকাশ ছিল। অরুণের শক্ত দৃষ্টি জেডির দিকে। একে সন্ধ্যার ব্যাপারে বলাই ভুল হয়েছে। আকাশ তো বিশ্বাস করে না, ভাবলো জেডি হয়তো বিশ্বাস করবে। এই জন্যে আকাশের ব্যাপারে টুকটাক অনেক কথা বলেছে, হাইলাইট করেছে সন্ধ্যার ব্যাপারটা। আকাশ সন্ধ্যাকে সোনা বউ বলে ডাকতো, অনেক ভালোবাসতো। এসব শুনে জেডি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল। মানুষ জোকস শুনেও এত হাসে না। জেডি আকাশকে নিয়ে বলা কথাগুলো শুনে যত হাসছিল, অরুণ চুপচাপ হজম করছিল। জেডির অসহ্য রকম হাহাহিহি। এরপর হঠাৎই সন্ধ্যার নাম্বার থেকে কল আসলে জেডি ফোনের স্ক্রিনে সন্ধ্যা নাম দেখে তার ফোন কেড়ে নেয়। অরুণের নিষেধ হওয়ায় উড়িয়ে দিয়ে জেডি কল রিসিভ করে সন্ধ্যার সাথে ফাজলামো করলো। একে তো সন্ধ্যা আকাশের জন্য এতগুলো দিন যাবৎ কত দুঃখ পেয়ে এসেছে, এরপর হঠাৎ আকাশের দেখা পেয়ে তার জীবনের সুখের বদলে আরো দুঃখ এসে হাজির হয়েছে এক ভিন্নরূপী আকাশকে পেয়ে। আর সেই মেয়েটার
সাথে এই জানোয়ারটা ফাজলামি করলো বসে বসে। অরুণের মনে হলো এই জেডিকে যদি সত্যিই খুন করতে পারতো তবে শান্তি পেত। জেডি অরুণের সামনে দাঁড়ায়, দুহাত প্যান্টের পকেটে গুজে রেখে বলে, ওই মেয়েটা এবির বাড়ি থাকে সিরিয়াসলি? অরুণ কটমট চোখে চেয়ে বলে, না, তোর মাথার উপর থাকে। আয়নার সামনে গিয়ে দেখ, সন্ধ্যা তোর মাথার উপর বসে বসে কাঁদছে আর তোর চুলগুলির রুমাল ভেবেও ওতে নাক মুছছে। জেডি রেগে তাকায়, কিছু একটা ভেবে হাসলো। এরপর ঘুরে গিয়ে পেছন থেকে দুদিকে পা দিয়ে অরুণের মাথার উপর বসে, যেন কোনো টুলের উপর বসেছে। অরুণ চেঁচিয়ে ওঠে। জেডি সামান্য ঝুঁকে অরুণের জ্যাকেটের কলার দুহাতে চেপে ধরে অরুণের মুখ সোজা তার মুখে এনে বাঁকা হেসে বলে, 2 মিনিট অপেক্ষা কর ডিয়ার, তোমাকে আমি মারাত্মক সুগন্ধি উপহার দিতে যাচ্ছি। এটা যে সেই সুগন্ধি নয়, এই সুগন্ধি আমার পেট থেকে একেবারে পায়ে পথে বের হবে। অরুণ নড়াচড়া করলেও সুবিধা করতে পারে না, রাগে ফোঁস করছে। ডান হাত তুলে জেডির দুপায়ের মাঝে হাত দিলে জেডি দ্রুত সরে যায় অরুণের মাথার উপর থেকে। অরুণ দ্রুত দাঁড়িয়ে যায়, জেডির দিকে তাকিয়ে হেসে বলে, একটুর জন্য মানতে পারলাম না, তবে কোয়ালিটি ভালোই মনে হলো। জেডি কটমট চোখে তাকায়, এগিয়ে এসে বলে, তোর যা আমারও তাই, নাকি তুই হাড়বাল খেয়ে ভাব নিচ্ছিস? শেষ কথাটা জেডি বাঁকা হেসে ভ্রু নাচিয়ে বলে। অরুণ থতমত খেয়ে তাকায়, রেগে বলে। আমাকে তোর অসুস্থ লাগে? জেডি ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। একদম না, তবে কথাটা বলে হুট করে ডান হাত অরুণের দিকে নিলে অরুণ দ্রুত তার দুহাতে গোপন জায়গায় চেপে ধরে। জেডি হাসে, বলে, মনে হচ্ছে তোর চাপাচাপির অভ্যেস ভালোই। ভালো ভালো, চালিয়ে যা, তোকে ভাইরাল করার দায়িত্ব আবার। কথাটা বলে বাহাত উঠিয়ে তার ফোন অরুণের দিকে ধরে। অরুণ দেখলো সে এখন যেভাবে দাঁড়িয়ে আছে সেই পিক জেডি তুলেছে। অসহ্যকর অনুভূতি নিয়ে সে জেডির দিকে তাকালো। জেডি ফোন পকেটে রেখে উল্টো দিকে যেতে যেতে শব্দ করে হাসে। অরুণ রেগে বলে, ওই পিক যদি কিছু করেছিস তোর খবর আছে জেডি। জেডি ঘাড় বাঁকিয়ে অরুণের দিকে চেয়ে হাসতে হাসতে বলে। খবর তো তোর হবে ডিয়ার, সূচনা কিন্তু অনামিকা। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায়, কি এই পিক ওই ছেবলির কাছে গেলে তার গলায় দড়ি দিয়ে মরা ছাড়ার উপায় থাকবে না। অরুণ দৌড় দেয় জেডির দিকে, জেডিও দৌড়লো, হাসছে সে। কয়েক সেকেন্ডের মাথায় জেডির মুখ মলিন হয়, স্মৃতির পাতার কিছু দৃশ্য ভেসে ওঠে। এক মুহূর্তের জন্য তার মনে হলো কবছর আগে সেই ভার্সিটি লাইফে ফিরে গিয়েছে, যেখানে সে আর অরুণ সারাদিন একজন আরেকজনের পিছে লাগতো, আর আকাশ তাদের দুজনের বিচার করত একদম হেডমাস্টারের মতো। সেসব দিন হারিয়ে গেছে সেই কবেই। জেডি অন্ধকার আকাশ মানে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে শব্দ করে হাসে। বেইমানি কিন্তু বন্ধুরাই করে, তাই না অরুণ? জেডির কণ্ঠে বড্ড আক্ষেপ মেশানো। পিছনে দৌড়ে আসা অরুণের কানে আসে জেডির কথা, মুখে ফুটে ওঠে মলিনতার ছাপ। পায়ের গতি কমে আসে, তবে থামে না। তার মনে হলো জেডিকে কি সরি বলা উচিত। আবার আরেক মন তীব্র প্রতিবাদ করে বলে উঠল, কখনোই না। নিস্তব্ধ রাত, সময় তখন প্রায় 2টো, শীতের রাত, চারিদিকে কুয়াশায় ভরপুর। কয়েক সেমি এর দূরত্বে কি আছে তা দেখা মুশকিল। সৌম ইরাকে নিয়ে ফাঁকা রাস্তায় হাঁটছে। মিটিমিটি ঠান্ডা বাতাস প্রতিনিয়ত ছুঁয়ে দেয় দুজনকে। ইরা সৌমের সাথে লেপ্টে হাঁটছে, ভীষণ শীত করছে, থেকে থেকে কেঁপে উঠছে। সৌম দাঁড়ায়, সাথে ইরাও দাঁড়ায়, তাকায় সৌমের দিকে। সৌমের দৃষ্টি ইরাতে, মেয়েটার চোখ মুখ লাল হয়ে গিয়েছে ঠান্ডায়। সৌমের ভীষণ খারাপ লাগলো। সে একা হলে শীতের কাপড় ছাড়াও বাইরে রাত কাটিয়ে দিতে পারত, কিন্তু সাথে তার বউ আছে। এখন সে কি করবে? এত রাত হওয়ায় ঠিকঠাক কোনো ব্যবস্থাও করতে পারছে না। একবার ভাবলো ইরাকে নিয়ে ওই বাড়ি থেকে এত রাতে বেরোনো উচিত হয়নি, কিন্তু আবার আরেক মন বলে এ কি করে সম্ভব? যেখানে রিহানের মা বলতে গেলে তাদের ঘাড় ধরে বের করে দেয়নি, সেখানে সে কি করে থাকতো? সৌমকে চুপ দেখে ইরা সৌমকে ঝাঁকিয়ে ডাকে, সৌম। সৌম দীর্ঘশ্বাস ফেলে, জ্যাকেটের চেইন খুলল। ইরার কিছু বলার আগেই সৌম ইরাকে টেনে তার জ্যাকেটের ভেতর ঢুকিয়ে নেয় ইরার শুকনো শরীরটা। ইরা মাথা উঁচু করে তাকায়, বলে, কি করছো? সৌম ইরার দিকে চেয়ে জ্যাকেটের চেইন লাগালো। মেয়েটা রোগা পাতলা হওয়ায় সুন্দর মতো এঁটে গিয়েছে সৌমের জ্যাকেটের ভেতর। এটা দেখে সৌম একটু হাসলো। ডান হাতের 2 আঙ্গুলের সাহায্যে ইরার নাক টেনে বলে, দেখতে বাচ্চা লাগে। ইরা মুখ ফুলিয়ে বলে, আমি মেয়ে না, মেয়েরা দেখতে ছোটখাটোই হয়।
সৌম্য আর একটু হেসে বলে। সেটাই তো বললাম, তোমাকে এভাবে ভালো লাগে আমার। ইরার মুখে হাসি ফুটলো। তাদের থেকে কয়েক হাত দূরত্বে ল্যাম্পপোস্টে যার আবছা আলো এদিকটাই এসেছে। সৌম্য দুহাতে ইরাকে জড়িয়ে ধরে। সামান্য ঝুঁকে ইরার বাম গালের সাথে তার ডান গাল ঠেকিয়ে দেখলো ইরার গাল বরফের মতো ঠান্ডা হয়ে আছে। সৌম্য মাথা সোজা করে ইরার দিকে তাকায়, ইরাও তাকায়। সৌম্য অসহায় কণ্ঠে বলে। সরি। ইরা ভ্রু কুঁচকে বলে। কেন? সৌম্য কিছু বলল না। ইরার কপালে চুমু আঁকে, এরপর গালে চুমু আঁকে, দুগালে চুমু আঁকে, ধীরে ধীরে সারা মুখে ছোট ছোট চুমু আঁকে। ইরা চোখ বুজে নেয়। একসময় সৌম্য ইরার কপালে কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে। শীত কমেছে ইরাবতী? ইরা জ্যাকেটের ভেতর দিয়েই সৌম্যকে শক্ত করে ধরে রেখেছে। সৌম্যের কথা দ্বারা কি বুঝলো কে জানে। ইরা হেসে ফেললো, চোখ বুজে রেখেই বলে। না তো। সৌম্য হাসলো। জ্যাকেটের উপর দিয়েই দুহাতে ইরাকে আর একটু শক্ত করে চেপে ধরে নিজের সাথে। সময় ব্যয় না করে চোখের পলকে ইরা ঠোঁট জোড়ায় নিজের আধিপত্য চালায়। ইরা বোধহয় অপেক্ষায় ছিল। চোখে মুখে খুশির ঝিলিক ছড়িয়ে পড়ল মেয়েটার। কনকনে শীত, আন্ধার রাত, মাথার উপর কুয়াশা। রাস্তার একপাশে দুযুগল নিশ্চিন্তে দাঁড়িয়ে ভালোবাসা বিনিময়ে ব্যস্ত। ছেলেটির কত প্রচেষ্টা তার ভালোবাসাকে শীতের ঠান্ডা থেকে বাঁচিয়ে নেওয়ার। প্রায় মিনিট 5 পর একজন আধা বয়স্ক লোক রাস্তার পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতেই ভ্রু কুঁচকে তাকায়। হাতে টর্চ, যার সামনের দিকে তাক করে ধরলে মনে হলো কোনো ছেলে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। লোকটা গলা উঁচিয়ে বলে। কে ওখানে? কথাটা সৌম্যের কানে না আসলেও সজাগ ইরার কানে এসেছে। ইরা সরে আসতে চাইলে পারল না। জ্যাকেটের ভেতর দিয়ে বাহাত উঠিয়ে সৌম্যের গালে হাত রেখে সৌম্যকে ঠেলে সরিয়ে দেয়। সৌম্যের কপালে বিরক্তির ভাঁজ পড়ে। তাকায় ইরার দিকে। ইরা ঢোক গিলে বলে। মানুষ। সৌম্য আশেপাশে তাকায়। ডান দিকে ফিরলে মুখের সামনে টর্চের আলো এসে পড়লে সৌম্য চোখ বুজে নেয়। লোকটি বোধহয় বুঝলো, সে টর্চের আলো সরিয়ে নেয়। ইরা বলে। জ্যাকেটের চেন খুলে দাও। সৌম্য তাকালো ইরার দিকে, কিছু বলল না। আর না তো জ্যাকেটের চেইন খুললো, উল্টে বাহাতে জ্যাকেটের চেইন আরো উপর দিকে উঠিয়ে নেয়। ইরা সৌম্যের বুক সমান, তার মাথা পর্যন্ত ঢেকে যাচ্ছে। ইরা দ্রুত বলে। কি করছো? সৌম্য উত্তর দেয়। চুপ থাকো, আমি কথা বলছি। ততক্ষণে লোকটি সৌম্যের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। সৌম্য ডান দিকে ফিরে নিচে থেকে লোকটিকে সালাম দেয়। লোকটি ভ্রু কুঁচকে তাকায়। কারোর সাথে কথা বললে দিক ফেরাতে হয়। ছেলেটা কি জানে না? লোকটি সালামের উত্তর দেয় সৌম্যের থেকে কিছুটা পিছিয়ে সে। তার উপর অন্ধকার, শীতের কুয়াশা, সব মিলিয়ে সে এখনো ভাবছে সৌম্য এখানে একাই। সৌম্য লোকটিকে জিজ্ঞেস করে। এখানে আশেপাশে কি এরকম কোনো জায়গা বা হোস্টেল হবে শুধু আজ রাতে থাকার জন্য? লোকটি সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে সৌম্যের দিকে। রাত বিরাতে এমন এক ছেলে এক রাত থাকার জন্য হোটেল খুঁজছে, ব্যাপারটি সে স্বাভাবিক চোখে দেখলো না। তবে উত্তর করলো। আছে, সামনে 20 মিনিট হাঁটলেই পাওয়া যাবে। সারা রাত সার্ভিস দেয়। কিন্তু তুমি? সৌম্য মাঝখান থেকে থেকে বলল। আমার ওয়াইফকে নিয়ে থাকবো। আপনাকে অনেক ধন্যবাদ। কথাটা বলতে বলতে সৌম্য তার জ্যাকেটের চেইন খুলে ইরাকে বের করে ভেতর থেকে। এরপর সে জ্যাকেটের চেইন লাগিয়ে নেয়। লোকটা চোখ বড় বড় করে চেয়ে আছে। এবার তো আরো সন্দেহ হচ্ছে, এরা ভালো মানুষ তো। সৌম্য ইরার দিকে তাকালে দেখলো ইরার চোখ ঘুমে উপচে পড়ছে। ক্লান্তিতে মেয়েটা যে নইয়ে পড়ছে সৌম্য বোধহয় খুব করে অনুভব করলো। গতকাল থেকে ঘুম নেই ঠিক করে। ইরাকে কোলে তুলে নিল সৌম্য। ইরা থতমত খেয়ে যায় সৌম্যের কাণ্ডে। দ্রুত লোকটির দিকে তাকায়। ভদ্রলোকের দৃষ্টি দেখে বোধহয় কিছু বুঝলো মেয়েটা। সৌম্য লোকটিকে পাস করতে করতে আবারও বলে। আপনাকে আবারও ধন্যবাদ। লোকটা চুপচাপ শুধু দেখে গেল। মনে মনে বড্ড বিরক্ত হলো। আজকালকার ছেলে মেয়েদের কত রঙ্গ দেখতে হবে কে জানে। অতঃপর সে এগিয়ে যায় বাড়ির দিকে। সৌম্য 5 মিনিটের মতো হাঁটার পর ইরা সৌম্যের দিকে তাকিয়ে বলে। লোকটা আমাদের অবিশ্বাস করেছে সৌম্য। সৌম্যের ছোট্ট উত্তর। করতে দাও। তোমার খারাপ লাগছে না? না তো। কেন? যেখানে আমার ইরা পাখি আমাকে বিশ্বাস করে, সেখানে বাইরের মানুষদের অবিশ্বাসে কি আসে যায়। এরপর ইরার দিকে তাকিয়ে বলে। ঘুমাও, তাহলে দ্রুত সকাল হবে। ইরা ঘুম ঘুম চোখে চেয়ে হেসে বলে। সারা রাত এভাবে নিয়ে থাকবে? তাহলে এক্ষুনি ঘুমাচ্ছি।
সৌম্য বোধহয় আবারও একটু হাসলো, বলল, ইরাবতীর হাতের মালিশ আমার বোর্ডের প্রিয় খাবার। এবার ইরা কিছুটা শব্দ করে হাসলো। শুনশান রাস্তায় ইরার এটুকু হাসির সে কি আওয়াজ! সৌম্য বুক ভরে শ্বাস নেওয়ার মতো করে ইরার হাসির শব্দ শুনল। ইরা চেয়ে থাকে সৌম্যের দিকে। কত বদলে গিয়েছে সৌম্য। আগে সে সৌম্যের হাত ধরলেও সৌম্য তার থেকে হাত ছাড়িয়ে নিত, আর এখন সেই সৌম্য আশেপাশে সব অবহেলে ফেলে রেখে শুধু তার দিকে ফোকাস করে। সকাল সকাল ঘুম থেকে উঠে সন্ধ্যা নামাজ পড়ে এপাশ ওপাশ পায়চারি করছে। গতকাল রাতেও ঠিক করে ঘুমোতে পারেনি সে। সন্ধ্যা আসমানি নওয়ানের রুম থেকে বেরিয়ে আশেপাশে তাকায়। রান্নাঘর থেকে রান্নার আওয়াজ আসছে মৃদু। বুঝলো আসমানি নওয়ান রান্নাঘরে রান্নায় ব্যস্ত। সন্ধ্যা অরুণের ঘরের দিকে যায়। আকাশ হারিয়ে যাওয়ার পর অরুণ আর অলিভিয়া বাংলাদেশ থেকে যায়নি, দুজনেই তাদের বাসায় থেকে গিয়েছে। অলিভিয়া তার পরিচিত ফ্রেন্ডদের সাথে কই যেন ঘুরতে গিয়েছে, তবে অরুণ আছে। যদিও গত রাতে ঘুমানোর আগে অরুণকে বাসায় দেখেনি। অরুণ মাঝে মাঝে এমন রাত করে ফেরে, কাজ থাকে হয়তো, তাই কেউ বাঁকা চোখে তাকায় না। সন্ধ্যা অরুণের ঘরের দরজা ঠেলে ভেতরে উকি দেয়। ড্রিম লাইটের আলোয় চোখে পড়ল অরুণ ঘুমে বিভোর। সন্ধ্যা একবার ভাবলো ঘুরে যাবে, কিন্তু সে শান্তি পাচ্ছে না। গতকালকের ব্যাপারে ক্লিয়ার না হওয়া পর্যন্ত সে কিছুতেই শান্তি পাচ্ছে না। যে নাম্বার থেকে তার ফোনে আকাশের দেওয়া ভিডিও আসলো, সেই নাম্বার অরুণের কাছে কি করে এলো? ভিডিওটি কি তবে তাকে অরুণ দিয়েছে? সন্ধ্যা এখানে এসে আটকে যাচ্ছে। অরুণের সাথে কথা বলে তবেই ক্লিয়ার হওয়া যাবে। সন্ধ্যা আর পেছালো না। অরুণের থেকে সব শুনে অরুণকে আবার ঘুমাতে দিবে না হয়। অতঃপর ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সন্ধ্যা। এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালায়। লাইটের আলো মুখের উপর পড়ায় অরুণ চোখ মুখ কুচকায় সামান্য, একটু নড়ে চড়ে উঠে আবারও স্বাভাবিক হয়। সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে এসে অরুণের মাথার কাছে দাঁড়িয়ে ডাকে, অরুণ ভাইয়া, অরুণ ভাইয়া। অরুণ ঘুমে বিভোর। সন্ধ্যা অসহায় চোখে তাকায়। আবারও ডাকলো বেশ কয়েকবার। অরুণের কোনো সাড়া নেই। সন্ধ্যা কি করবে বুঝতে পারছে না। চলে যাওয়ার কথা ভাবলেও মন সায় দেয় না। অরুণ তো দুপুরের আগে উঠবে বলে মনে হয় না। তার প্রশ্নের উত্তর তো এখনই লাগবে। সন্ধ্যা কিছু একটা ভেবে সামান্য ঝুঁকে অরুণের ঘাড়ের কাছে এক আঙ্গুল দিয়ে খুঁচিয়ে ডাকতে লাগে অরুণকে। যদিও ব্যাপারটা তার কাছে ভীষণ বিব্রত লাগলো, কিন্তু আবার অতটাও লাগলো না। সৌম্যের পাশের জায়গায় সে অরুণকে অনেক আগেই বসিয়েছে। গত কমাসে সেই বিশ্বস্তের জায়গাটা আরেকটু দৃঢ় হয়েছে। সন্ধ্যা শব্দ করে বলতে থাকে, অরুণ ভাইয়া, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। অরুণ ভাইয়া। হঠাৎই অরুণ ঘুমের ঘোরে ডান হাতে খপ করে সন্ধ্যা হাত মুঠো করে ধরে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়, হাত সরাতে চাইলেও পারে না। অরুণ শক্ত করে ধরেছে। সন্ধ্যা এবার চেঁচিয়ে ডাকে, অরুণ ভাইয়া। অরুণ ঘুমের ঘোরে হাসতে হাসতেই হাঁ করে সন্ধ্যার হাত খেয়ে ফেলার ভঙ্গি করে। সন্ধ্যা এবার গলার জোর আরো বাড়িয়ে চেঁচিয়ে ওঠে। তখনই আকাশ অরুণের রুম পাশ করে যাচ্ছিল। সে মূলত জগিং করতে বেরিয়েছিল। বেলা গড়িয়েছে, তাই বাগান থেকে ফিরে ঘরে যাচ্ছিল। পরনে হাতা কাটা সাদা গেঞ্জি, সাদা ট্রাউজার। অরুণের ঘরে চেঁচানোর শব্দ পেয়ে আকাশের পা থেমে যায়। ডান দিকে ঘাড় ফেরায়। চোখে পড়ে অরুণ সন্ধ্যার হাত টেনে ধরেছে, আর সন্ধ্যা চেঁচাচ্ছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যার হাত অরুণ টেনে ধরেছে, ব্যাপারটি তার মোটেও পছন্দ হলো না। মুহূর্তেই শান্ত মুখটাই রাগ হানা দেয়। দুহাতে মুষ্টিবদ্ধ করে নেয়। পেশি বহুল দুহাত ফুলে ওঠে, সাথে কপালের রগ। ঘরের ভেতর যেতে গিয়েও থেমে গেল অরুণকে উঠতে দেখে। এত জোরে চেঁচানোয় অরুণের ঘুম ভাঙে পুরোপুরি। সে ধরপড় করে উঠে বসে ঘুম ঘুম চোখে সামনে তাকায়। সন্ধ্যাকে চেঁচাতে দেখে ঘুম জড়ানো কণ্ঠে বলে, আরে সন্ধ্যা, এই সাত সকালে তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? সন্ধ্যা হাত মোচড়ায় আর বলে, আমার হাত ছাড়ুন। অরুণ ভ্রু কুচকে তাকায়। চোখ নামিয়ে হাতের দিকে তাকালে দেখলো সে সন্ধ্যার হাত টেনে ধরে আছে। অরুণ কারেন্ট শক খাওয়ার মতো লাফিয়ে ওঠে। সন্ধ্যার হাত ছেড়ে বিস্ময় কণ্ঠে বলে, তোমার হাত আমার হাতের মধ্যে কি করে? সন্ধ্যা হাত ছাড়া পেয়ে স্বস্তি পায়। জানে পানি এসেছে বোধহয়। ঘন ঘন শ্বাস ফেলে। যেমন ভয় পেয়েছে তেমনি এত জোরে চেঁচিয়ে হাঁপিয়ে গিয়েছে। অরুণ অনুতপ্ত স্বরে বলে, সরি সন্ধ্যা, আসলে আমি স্বপ্ন দেখছিলাম আমার সামনে খুবই সুস্বাদু একটা ললিপপ বাচ্চাকালের ফ্রেন্ডের থেকে যেভাবে ছিনিয়ে খেতাম
আর স্বপ্নেও সেভাবে একজনের থেকে চিনে নিয়ে খেতে চাইছিলাম, কিন্তু এটা যে তোমার হাত সেটা বিন্দুমাত্র বুঝতে পারিনি। সন্ধ্যা বিস্মিত হয়, একবার অরুণের দিকে তাকায় তো একবার তার হাতের দিকে তাকায়। তার হাত কোনো দিক থেকে ললিপপ লাগে সেটাই ভাবছে। দরজায় দাঁড়ানো আকাশের দৃষ্টি অরুণের দিকে, মনে হচ্ছে চোখ দিয়ে অরুণকে কাঁচা চিবিয়ে খাচ্ছে। ডান হাতের পাশের দেওয়ালের সাথে লাগানো একটি টেবিলের ওপর ফুলদানি পেয়ে সেটা হাতে তুলে নেয়। 1 সেকেন্ডও সময় ব্যয় না করে ফুলদানিটি অরুণের বুকে বরাবর ছুঁড়ে মারে। এরপর আকাশ আর এখানে দাঁড়ায় না, পথ ঘুরিয়ে বাইরের দিকে পা চালায়। তার মাথায় কি চলছে কে জানে। এদিকে হঠাৎ কোথা থেকে এক ফুলদানি এসে অরুণের বুকে লাগলো। অরুণ, সন্ধ্যা কেউই বুঝলো না। অরুণ বিছানার উপর চিৎপটাং হয়ে পড়ে গিয়েছে। বেচারা ডান হাতে বুক ঢলছে আর কোকাচ্ছে। সন্ধ্যার মায়া লাগলো। সে আশেপাশে তাকিয়ে কাউকেই খুঁজে পেল না। বুঝলো না এই ফুলদানি কোথা থেকে অরুণের বুকে এসে পড়লো। মেয়েটা অরুণের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে। ভাইয়া, আপনি ঠিক আছেন? অরুণ ধীরে ধীরে উঠে বসলো। বুক মালিশ করতে করতে অসহায় কণ্ঠে বলল, এমনিতেই এই অনামিকা ছেমনির জন্য হৃদয়ের ভেতর থেকে খান খান হয়ে আছে। এখন আবার কেউ উপর থেকে হৃদয় ভাঙার জন্য উঠে পড়ে লাগলো রে। সন্ধ্যা কি বলবে বুঝলো না। বেশ কিছুক্ষণ চুপ থাকলো। অরুণকে শান্ত হতে দেখে সে বলে। ভাইয়া, অরুণ তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা এবার বলে, গতকাল আমি একটা নম্বরে কল দেওয়ার পর একজন যে আকাশের কণ্ঠ নকল করে কথা বলল, ওই নাম্বার কার ভাইয়া? অরুণ খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, নাম্বারটা তো আমারই। গতকাল নতুন সিম কিনেছি, আর আকাশের কণ্ঠ নকল করে যেটি তোমার সাথে ফান করেছিল সন্ধ্যা, আমি ওর হয়ে সরি। সন্ধ্যার ভ্রু কুঁচকে যায়। নাম্বারটা অরুণ ভাইয়ার? তাহলে কি ওই ভিডিও অরুণ ভাইয়া পাঠিয়েছিল? সন্ধ্যা বলে, ভাইয়া, ওই নাম্বার থেকে আকাশ আর সৌম্য ভাইয়ার বাড়ি ভাঙা সহ তাদের কথা সব ভিডিও আমার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল গতকাল। ভিডিওটি কি আপনি পাঠিয়েছিলেন? সন্ধ্যার কণ্ঠে বিস্ময়। অরুণ যেন আকাশ থেকে পড়ল। উত্তর দেয়, আমি কেন তোমাকে ভিডিও পাঠাবো? তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারে নয়, আমার আগের নাম্বারে। তুমি চাইলে চেক করতে পারো। কথাটা বলে অরুণ তার ফোন সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা সত্যিই হোয়াটসঅ্যাপ নাম্বারটি চেক করলো। আসলেই অরুণের আগের নাম্বারে হোয়াটসঅ্যাপ। তাহলে এই ভিডিও তাকে কে পাঠালো? অরুণ নিজেও ভীষণ অবাক হলো। সন্ধ্যাকে এই ভিডিও যে পাঠিয়েছে সে নিশ্চয়ই আকাশকে সন্ধ্যার চোখে খারাপ বানাতে চায়। এই জন্যেই ভিডিওটি পাঠিয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু কে? অরুণ চিন্তিত কণ্ঠে বলে, সিমটা আমি আমার এক পরিচিত ছোট ভাইয়ের থেকে নিয়েছিলাম সন্ধ্যা। ওনাকে মাত্রই কিনেছিল, কিন্তু ওর প্রয়োজন নেই তাই আমাকে দিতে চাইলো। আমি না করিনি। আমার একটা জিপি সিম কেনা লাগতো, অনেকদিন হলো কিনবো করে সময় হচ্ছিল না, তাই এই সিমটা নিয়ে নিলাম। আমি ছেলেটার সাথে কথা বলবো, দেখি কোনো ক্লু পাই কিনা। অরুণ কথাগুলো বলতে বলতে দরজায় চোখ পড়লে ভ্রু কুঁচকে যায়। আকাশের চোখ মুখ থেকে রাগ উপচে পড়ছে মনে হলো। ডান হাতে মোটা একটি কাঠ। অরুণ ভালো করে খেয়াল করলে দেখলো এটা গাছের ভাঙা ডাল। অরুণ আবারও আকাশের মুখের দিকে তাকায়। আকাশ তার দিকেই তেড়ে আসছে মনে হলো। অরুণ কারণ না বুঝলেও ভালোই বুঝলো এই আকাশ তার দিকেই আসছে। সে দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বিছানার এপাশ থেকে ওপাশে নামতে যায়। তার আগেই আকাশ বা হাতে অরুণের 3/4 প্যান্ট টেনে ধরে। প্যান্ট নিচের দিকে নেমে আসে অনেকটা। অরুণ চোখ বড় বড় করে তাকায়। দ্রুত 2 হাতে প্যান্ট টেনে ধরে চেঁচিয়ে বলে, ইয়া আল্লাহ, আমার ইজ্জত তো গেল, ছাড়। আকাশ রাগান্বিত স্বরে বলে। মেয়েবাজি করছিলে এখানে? অরুণ অসহায় কণ্ঠে বলে, আরে আমি কেন মেয়েবাজি করব? আমি এসব ছেড়ে দিয়েছি তো, বা সব ভুলে আমার উপর ঝাল মেটাতে আসে। সন্ধ্যা হতভম্ব হয়ে যায়। কি হলো, কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝলো না। কিন্তু অরুণের অবস্থার কথা ভেবে বেচারির চোখ বন্ধ হয়ে আসে। মনে হচ্ছে অরুণের ইজ্জতের কিছু একটা হবে। তার এখানে থাকা একদমই ঠিক হবে কিনা। সন্ধ্যা দ্রুত জায়গাটি প্রস্থান করার জন্যে এক পা এগোতেই আকাশ ডান হাতে সন্ধ্যার চুল টেনে সন্ধ্যাকে তার সামনে এনে সন্ধ্যার পিঠ তার বুকে ঠেকায়। ডান হাতে রাখা গাছের ডালের অংশটি সন্ধ্যার গলায় চেপে ধরে রাগান্বিত স্বরে হিসিয়ে বলে, কি হচ্ছিল এখানে? একটা মিথ্যে বলবি তো একদম জবাই করে ফেলবো।
আকাশের কাণ্ডে সন্ধ্যা বিস্মিত হয়। মেয়েটা ঢোক গিলছে বারবার, গলায় ব্যথা পাচ্ছে, তবে সেদিকে পাত্তা দিল না। আকাশ এমন কেন করছে সেটাই বোঝার চেষ্টায় আছে সে। ওদিকে অরুণের অবস্থাও নাজেহাল। আকাশ এখনো বাহাতে অরুণের প্যান্ট টেনে ধরে আছে। অরুণ তার প্যান্টে রাখা দুহাত একবার আলগা করলেই বেচারার প্যান্ট খুলে গিরায় এসে ঠেকবে। আসমানি নওয়ান রান্নাঘরে ছিল, বিধায় এতক্ষণ অরুণের চিৎকার শুনতে পায়নি। রান্নাঘর থেকে বেরোতেই অরুণের ঘর থেকে চেঁচামেচির শব্দ শুনে তিনি সেদিকে এগোয়। এর মধ্যে কলিং বেল বেজে উঠলে তিনি এগিয়ে এসে দরজা খুলে দেয়। নিয়াজকে দেখে মৃদু হেসে বলে, ভেতরে এসো বাবা। নিয়াজকে তিনি নিজেই আসতে বলেছিলেন। কলে কথা হয়েছিল নিয়াজের সঙ্গে। এরপর সন্ধ্যার সাথে ভালোভাবে কথা বলার জন্য নিয়াজকে বাড়িতে আসতে বলেছে। নিয়াজ ভেতরে প্রবেশ করলে তিনি দরজা আটকে দেয়। নিয়াজ অরুণের চেঁচামেচি শুনে বলে, কিছু কি হয়েছে আন্টি? আসমানি নওয়ান অরুণের ঘরের দিকে যেতে যেতে বলে, কি যে বাবা, দেখি কি হয়েছে, তুমি বসো। তখনই আকাশের রাগান্বিত স্বর ভেসে আসে। নিয়াজ বুঝল আকাশ আর অরুণের মাঝেই কিছু হয়েছে, তাই সে না বসে আসমানি নওয়ানের পিছু পিছু যায়। ঘরের ভেতরে সে আকাশ, অরুণ আর সন্ধ্যাকে এভাবে ত্রিভুজ আকারে দেখে নিয়াজ আর আসমানি নওয়ান অবাক হয়। অরুণ আর প্যান্ট ধরে টানছে, আর সন্ধ্যা আকাশের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফটাচ্ছে। আসমানি নওয়ান এগিয়ে এসে বলে, আকাশ কি করছো? ওদের এভাবে ধরে রেখেছো কেন? আকাশ মায়ের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ওরা উল্টোপাল্টা কাজ করছিল, তুমি চুপ করো মা। সন্ধ্যার রাগ হয়, তারা উল্টোপাল্টা কাজ করছিল মানে কি? সন্ধ্যা উপায় না পেয়ে ডান হাত উঠিয়ে আকাশের মুখে খামচে দেয়। আকাশ চোখ মুখ কুঁচকে নেয়, তার দুহাত ঢিলে হয়ে যায়। সুযোগ পেয়ে সন্ধ্যা দ্রুত আকাশের থেকে সরে আসমানি নওয়ানের পাশে গিয়ে দাঁড়ায়। অরুণ তার প্যান্ট টেনে ধরে উল্টো দিকে ভর দিয়ে রেখেছিল ছাড়া পাবার আশায়। ওদিকে আকাশও একই সাথে অরুণের প্যান্ট উল্টো দিক থেকে ধরে রেখেছিল। হঠাৎ আকাশের হাত আলগা হয়ে যাওয়ায় অরুণ চটকে দিয়ে বিছানা থেকে একদম মেঝেতে গিয়ে ধপাস করে পড়ে যায়। শব্দ পেয়ে সকলে তাকায়। অরুণের অবস্থা দেখে নিয়াজ শব্দ করে হেসে দেয়। সন্ধ্যা নিজেও হাসে। আসমানি নওয়ানের হাসি পেলেও তিনি হাসি আটকালেন। অরুণ নিয়াজের দিকে কাঁদো কাঁদো মুখে চেয়ে বলে, নিয়াজ শালা, তুমি কোন সুখে হাসছো? হ্যাঁ, নিয়াজ কোনো রকমে হাসি আটকায়, বাহাত উঠিয়ে বলে, সরি, তোমার সিচুয়েশনটা অনেক হাস্যকর ছিল, সরি। হ্যাঁ, নিয়াজের কণ্ঠ পেয়ে সন্ধ্যা বাদিকে ফেরে। নিয়াজকে দেখে জিজ্ঞেস করে, কেমন আছে নিয়াজ ভাইয়া? নিয়াজ উত্তর করে, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? তোমার খোঁজ নিতেই আসলাম, ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। সন্ধ্যা ছোট করে বলে সে ভালো আছে। জিজ্ঞেস করে, কি কথা ভাইয়া? নিয়াজ আর চোখে আকাশের দিকে একবার তাকায়। যে সন্ধ্যার দিকে খেয়ে ফেলা দৃষ্টিতে চেয়ে আছে, নিয়াজ মনে মনে হাসলো। অতঃপর সন্ধ্যার দিকে চেয়ে বলে, বাইরে এসো, বসে কথা বলি। সন্ধ্যা মাথা নেড়ে এগোয়। আসমানি নওয়ানও সম্মতি দেয়। তিনি তো জানেনই নিয়াজ সন্ধ্যার সাথে কথা বলতেই এসেছে। সে সবাইকে খাওয়ার জন্য যেতে বলে আগে আগে ঘর থেকে বেরিয়ে যায়। আসমানি নওয়ানের পিছু পিছু সন্ধ্যা এগোয়, তার পিছু নিয়াজ। আকাশ রাগে ফোঁসফোঁস করতে করতে সন্ধ্যাকে ধরতে এগোয়। তখনই নিয়াজ উল্টো ফিরে আকাশকে এভাবে এগোতে দেখে দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে বলে, আকাশ, কি হয়েছে? আওয়াজ পেয়ে সন্ধ্যাও পিছু ফিরে আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে দাঁত কিরমির করে বলে, এই বেয়াদবের ক্যারেক্টার চাপকে ভালো করবো আমি। কথাটা বলে আকাশ নিয়াজকে ধাক্কা দিয়ে সন্ধ্যার দিকে এগোলে সন্ধ্যা রাগান্বিত আকাশকে দেখে গুটিয়ে যায়। সে কি করেছে ঠিক বুঝতে পারছে না। আকাশের ধাক্কা খেয়ে নিয়াজ বাদিকে দুপা সরে যায়। নিজেকে সামলে বলে, সন্ধ্যা, তোমার কেউ না আকাশ, তাই ওর ক্যারেক্টার একেবারে লুজ হলো তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না, রাইট? নিয়াজের কথায় আকাশের পা থেমে যায় একদম সন্ধ্যার মুখোমুখি এসে। যা বলার জন্য মুখ খুলতে নিয়েছিল সে কথাগুলো গিলে নেয়। ফোঁস করে শ্বাস ফেলে সন্ধ্যার দিকে চেয়ে শক্ত গলায় বলে, রাইট, আই হ্যাড নো প্রবলেম, বাট এই বাড়িতে থাকতে হলে এই ক্যারেক্টার ভালো রাখতে হবে, আদারওয়াইজ
একদম জবাই করে ফেলবো। কথাটা বলে বাহাতে সন্ধ্যার কাঁধ ধরে সন্ধ্যাকে একটা ধাক্কা দিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় ঘর থেকে। সন্ধ্যা পড়তে পড়তে দরজা ধরে নিজেকে সামলে নেয়। অবাক হয়ে দেখে আকাশের প্রস্থান। আকাশ কি তার ক্যারেক্টার খারাপ বোঝালো? সন্ধ্যা বাকরুদ্ধ হয়ে যায়। এটাও দেখার বাকি ছিল। তবে নিয়াজ দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার সামনে এসে দাঁড়ায়, ডাকে। সন্ধ্যা, সন্ধ্যা দ্রুত নিজেকে সামলে ধরা গলায় বলে। জি ভাইয়া। নিয়াজ মৃদুস্বরে বলে, তোমার তো খুশি হওয়া উচিত। আকাশ তোমার ক্যারেক্টার খারাপ মিন করলেও তোমার পাশে কোনো ছেলেকে টলারেট করতে পারছে না। আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা ওর মনে নেই বলে এরকম রিয়েকশন দিচ্ছে, বুঝতে পেরেছো? সন্ধ্যা মাথা নেড়ে বোঝালো সে বুঝেছে, কিন্তু আকাশ ডিরেক্টলি তাকে ক্যারেক্টারলেস বলে গেল। এতেই সন্ধ্যার ছোট মন ব্যথায় ভরে ওঠে। নিয়াজ আবারও বলে, তোমাকে কিছু সমাধান দিতে এসেছি, চলো বসে কথা বলি। সন্ধ্যা সম্মতি দিয়ে এগোতে নিলে পেছন থেকে অরুণ বলে। কি প্ল্যান করছো তোমরা? আমিও শুনতে চাই। নিয়াজ এগিয়ে এসে অরুণের বেডের উপর বসলো। অরুণও কমফোর্টের ভেতর ভালোভাবে বসলো। সন্ধ্যা একটি চেয়ার টেনে বসে। নিয়াজ গলা ঝেড়ে বলে, একটি মানুষের স্মৃতি নষ্ট হয়ে গেলেও সে আগের কাউকে ভালোবাসলে সেই অনুভূতি কখনো মরে যায় না, বরং একদম আগের ন্যায় সতেজ থাকে। শুধু সে ধরতে পারে না। ভালোবাসায় হৃদয় দ্বারা অনুভব করলেও এসব চলিত হয় মস্তিষ্ক দ্বারা। মস্তিষ্ক ধোঁয়াশা হয়ে গেলেও আগের ঘটা প্রতিটি ঘটনা মস্তিষ্কে গাঁথা থাকে। তুমি বুঝতে পারছো আমার কথা? সন্ধ্যা ঢোক গিলে বলে। উনি আমাকে এখনো ভালোবাসেন ভাইয়া। সন্ধ্যার কথায় নিয়াজ আর অরুণ দুজনেই একটু হাসলো। যদি ভালো নাই বাসতো তবে সেই আগের আকাশ হয়েও সে শুধু কয়েকটা থাপ্পড়ের বিনিময়ে সন্ধ্যার এত পাগলামি সহ্য করে যেত। কবেই সন্ধ্যার স্থান মাটির তলায় হতো। কত মেয়ে মরেছে এই আকাশের হাতে। নিয়াজ সেসব দিকে গেল না, বলে, আকাশ তোমাকে যেভাবে দেখতে পছন্দ করত, তুমি যেভাবে কথা বললে ও অনেক প্রভাবিত হতো, এসব কিছু আকাশের সামনে একটু পুনরাবৃত্তি করলে আকাশের কিছুটা উন্নতি হতে পারে, বুঝেছ? সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় সে বুঝেছে। বলে, তাহলে ওনার সব মনে পড়বে ভাইয়া? নিয়াজ বলে, সঠিক বলতে পারবো না, হতে পারে আবার উল্টা রিয়েকশনও হতে পারে, বাট তোমার চেষ্টা করতে হবে। আকাশ গত 4 মাসের কাউকে মনে করতে পারেনি, তবে জেরিকে সামনে থেকে দেখে মাঝে মাঝে চিনতো, আবার কখনো চিনতো না। এরপর ধীরে ধীরে সব মনে পড়ছে। এরকম তোমার ক্ষেত্রেও হতে পারে। সন্ধ্যা মন দিয়ে শুনল নিয়াজের কথা। নাক ডাকার শব্দ পেয়ে সন্ধ্যার সামনে তাকায়। নিয়াজও বাদিকে ফিরলে দেখলো অরুণ তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে নাক ডাকছে। নিয়াজ আর সন্ধ্যা একে অপরের মুখ চাওয়াচাই করে হেসে ফেলল। সন্ধ্যা চেয়ার থেকে উঠে বাইরে যেতে যেতে বলে, খেতে আসুন ভাইয়া। নিয়াজ ডাকে। সন্ধ্যা। সন্ধ্যা তাকায় নিয়াজের দিকে। নিয়াজ জিজ্ঞেস করে, শিমুল কোথায় জানো? সন্ধ্যার ভ্রু কুঁচকে তাকায়। নিয়াজের প্রশ্নটা তার কাছে ভীষণ অদ্ভুত লাগলো। নিয়াজ প্রশ্নটা করে বিব্রত বোধ করছে। সন্ধ্যা ভাবলো রেখে উত্তর দেয়, শিমু আর খালাম্মা, শিমুর দাদি বাড়ি ফেরাতে গিয়েছে ভাইয়া। নিয়াজ মাথা নিচু রেখে ছোট করে বলে। আচ্ছা। সন্ধ্যা কিছু বলতে গিয়েও বলল না। তবে নিয়াজের শিমুর খোঁজ করার ব্যাপারটি বুঝল না। চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। ধরনীর বুকে তখন বিকেলের আমেজ। দুপুরের কড়া রোদ পড়ে গিয়েছে। সন্ধ্যা ব্যালকনিতে দাঁড়িয়ে, দৃষ্টি বকুল গাছতলায়। তার মনে আছে আজ থেকে 4 মাস আগে আকাশ তাকে শাড়ি পরে আলতো করে এক বকুল গাছতলায় অপেক্ষা করতে বলেছিল। সে অপেক্ষা করেছিল, কিন্তু আকাশ আর আসেনি। কথাটা ভেবে সন্ধ্যার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মনে পড়ে সকালে বলে যাওয়া নিয়াজের সেই কথাগুলো। সন্ধ্যা কিছু একটা ভেবে ঘরে চলে আসে। আসমানি নওয়ানের কাভার থেকে একটা বক্স বের করে। এই বক্সটি আকাশ তার অ্যাক্সিডেন্টের আগে পাঠিয়েছিল। সন্ধ্যা বক্সের ভেতর থেকে একে একে সবকিছু বের করে। 5টি সাদা শাড়ি, 10টি আলতার কৌটা, 4 ডজন চুড়ি, 1 জোড়া রূপোর নূপুর, 1 পাতা কালো ছোট্ট টিপ, আর সবশেষে একটি খাম, যার ভেতর আকাশের লেখা চিঠি আছে। সন্ধ্যা সবগুলো ভীষণ যত্ন করে রেখেছিল। সবকিছু আলতো হাতে ছুঁয়ে দেয়। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। এগুলো যে তার শুভ্র পুরুষের দেওয়া উপহার।
শাড়িগুলোর মধ্যে একটি শাড়ি বেছে নেয় সন্ধ্যা। শাড়িটি খুব সুন্দর করে তার গায়ে জড়িয়ে নেয়, একদম গ্রাম্য স্টাইলে। একটি আলতার কৌটো নিয়ে দুপায়ে আলতা দেয়, রূপার নূপুর জোড়া দুপাশে পরে নেয়, খোপা করা চুলগুলো ছেড়ে দেয় যা হাঁটুতে গিয়ে ঠেকে। এরপর সন্ধ্যা আয়নার সামনে এসে দাঁড়ায়, আয়নার সৃষ্ট নিজের প্রতিবিম্বের দিকে তাকায়। আজ কতগুলো মাস পর সে দ্বিতীয়বারের মতো এভাবে নিজেকে তৈরি করলো আকাশের জন্য। কথাটা ভেবে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। আকাশের দেওয়া কালো টিপের পাতা থেকে একটি টিপ বের করে কপালের মাঝ বরাবর দেয়, আয়না থেকে দুপা পিছিয়ে যায়, নিজেকে নিখুঁতভাবে দেখে, ভাবে আকাশ তাকে এভাবে দেখে কি কোনো রিয়াকশন দিবে, দিলেও ঠিক কেমন রিয়াকশন দিবে, নাকি তাকে এড়িয়ে চলে যাবে। সন্ধ্যা ঢোক গিলল, বুক ধুকপুক করছে, চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সেকেন্ডের মাথায় দুরু দুরু বুক নিয়ে ছোট ছোট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। পা চলছে না মনে হচ্ছে, তবুও এগোই। সিঁড়ির দিকে এগোতে নিলে আকাশকে দেখে সন্ধ্যার পা থেমে যায়, দৃষ্টি আটকে রয় তার শুভ্র পুরুষের পানে। আকাশ ফোনে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নামছিল, পরনে সবসময়ের মতো সাদা শার্ট প্যান্ট, ডান হাত প্যান্টের পকেটে, বাঁ হাতে ফোন কানে ধরে রেখেছে। আকাশ ফোনে কথা বলতে বলতে হঠাৎ সন্ধ্যার পানে দৃষ্টি পড়লে বুলি থেমে যায় ছেলেটার। সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়, আলতা রাঙা পা শাড়ির আড়াল থেকে উকি দেয়, যেখানে আকাশের দৃষ্টি আটকায়। আকাশ ঢোক গিলল, পরিচিত লাগে কেন এসব? কিছু মনে করার চেষ্টা করলে মাথায় চাপ পড়ে, যন্ত্রণার আবির্ভাব হয় মাথায়। আকাশ তার দৃষ্টি ধীরে ধীরে উঠিয়ে সন্ধ্যার মুখে আনে, অদ্ভুত চোখে চেয়ে থাকে সন্ধ্যার পানে। বেশ কিছুক্ষণ কেমন স্তব্ধ চোখে চেয়ে থাকে, একসময় ধীর পায়ে নামতে থাকতে সিঁড়ি বেয়ে দৃষ্টি সন্ধ্যার পানে। ফোনের ওপাশের ব্যক্তিকে বলে হোল্ড। এরপর ফোন কান থেকে নামিয়ে নেয়। ততক্ষণে আকাশ সন্ধ্যার একদম সামনে এসে দাঁড়িয়েছে। আকাশকে এমন ঠান্ডা রূপে দেখে সন্ধ্যা ঢোক গিলল, অবাক হয়। এটুকু সময়ে আকাশের চোখ দুটো লাল হতে দেখে সন্ধ্যা বুঝল না আকাশ কি তার উপর রেগে গিয়েছে। ভাবনার মাঝেই আকাশ গম্ভীর গলায় বলে, কে তুমি? আকাশের গরু গম্ভীর আওয়াজে সন্ধ্যা ঢোক গিলল। আকাশ কেমন হাঁসফাঁস করে, বাহাতের ফোন শক্ত মুঠো করে ধরে, চোখ বুজে ভারী শ্বাস ফেলে, মাথা ডানে বামে দাঁড়ায়। আকাশের অস্থিরতা বাড়ে, সন্ধ্যা ভয় পায়। আকাশ এমন করছে কেন? সে সাহস করে জিজ্ঞেস করে, শুভ্র পাঞ্জাবিওয়ালা ঠিক আছেন? সাথে সাথে আকাশ চোখ মেলে তাকায়, চোখ দুটো আগের চেয়েও লাল। সন্ধ্যার বলা শুভ্র পাঞ্জাবিওয়ালা শব্দটি তার মাথার ভেতর বাজতে লাগলো। মাথার ভেতর সন্ধ্যার এই বেশ, সন্ধ্যার বলা শব্দটি কিলবিল করতে লাগলো। মাথা ব্যথা বৃদ্ধি পেতে থাকে। আকাশের সহ্য হয় না, সে চোখের পলকে ডান হাতে গায়ের চড়ে সন্ধ্যাকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, কে তুমি? আমাকে ডিস্টার্ব করছো কেন? সন্ধ্যা পড়ে যেতে নিলে পিছন থেকে আসমানি নওয়ান সন্ধ্যাকে আগলে নেয়। ভদ্রমহিলা বাড়িতে ছিলেন না, মাত্র বাড়ির ভেতর প্রবেশ করেছে। তখনই এমন দৃশ্য চোখে পড়ে। ভাগ্য সহায় থাকায় সন্ধ্যাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। অবাক চোখে চেয়ে বলে, আকাশ এমন করছো কেন? আকাশ তার হাতের ফোন ছুঁড়ে ফেলে চিৎকার করে বলে, ওকে, কেউ আমাকে শান্তি দেয় না কেন? কথাগুলো বলতে বলতে আকাশ দুটো চেয়ারে লাথি বসায়, হাতের কাছে বড় বড় দুটো ফুলদানি নিয়ে ছুঁড়ে ফেলে, কেমন ছটফট করে। আসমানি নওয়ান বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের পানে। সন্ধ্যা ভয়ে আসমানি নওয়ানের সাথে সিটিয়ে আছে, ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। ভাবনার মাঝেই হঠাৎ আকাশ বড় বড় পা ফেলে এগিয়ে এসে সন্ধ্যার ডান হাত ধরে টেনে সন্ধ্যাকে ধাক্কা দেয়। আসমানি নওয়ান ধরতে গিয়েও পারল না। আকাশ দিক শূন্য হয়ে সন্ধ্যার বাম গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। সন্ধ্যা পড়ে যেতে নিলে আকাশ সন্ধ্যাকে টেনে সন্ধ্যার একই গালে আর একটা থাপ্পড় মারে। সন্ধ্যার মাথা ভন ভন করে। আকাশ থামল না, সন্ধ্যাকে টেনে আর একটা থাপ্পড় মারার আগেই আসমানি নওয়ান সন্ধ্যাকে টেনে তার বুকে আগলে নেয়। আকাশের উদ্দেশ্যে রাগান্বিত বাণী ছুড়ে দেয়, আকাশ কি শুরু করেছো তুমি? আকাশ কয়েক পা পিছিয়ে গিয়ে দুহাতে মাথার চুল টেনে ধরে কেমন যেন ছটফট করে, রেগে ছটফটানির কণ্ঠে বলে,
আমি কিচ্ছু শুরু করিনি, ওই মেয়েটা শুরু করেছে। ওইসব কি পড়েছে? ও অদ্ভুত সব নাম উচ্চারণ করে আমার জীবন অদৃষ্ট করে দিচ্ছে, অদৃষ্ট করে দিচ্ছে আমার জীবনটা। সন্ধ্যার চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ঝাপসা চোখে তাকায় আকাশের দিকে। আজ আবারও প্রিয় মানুষটার চোখে নিজের প্রতি এত রাগ, এত বিরক্তি, এত ক্ষোভ দেখে মেয়েটার শরীর ভেঙে আসছে। তার এখান থেকে যাওয়া প্রয়োজন, অথচ শরীরে এক ফোঁটা শক্তি নেই। বুকটা চেপে আসছে। যে বেশে সে এসেছে, এই সবই তো এই মানুষটার দেওয়া উপহার। আর তার মুখে উচ্চারিত শুভ্র পাঞ্জাবিওয়ালা নামটি এই মানুষের এক সময়ের প্রিয় শব্দ। সময়ের সাথে সাথে সবকে নিখুঁতভাবে উল্টে গিয়েছে। সন্ধ্যার চোখের পানির বাঁধ ভাঙে। করুণ চোখে চেয়ে রয় এই চেনা মানুষটির মাঝে অচেনা এক মানবের দিকে। আকাশ মাথা তুলে তাকায়। দুজনের চোখাচোখি হয়। আকাশের চোখ দুটো অসম্ভব লাল। তার নজর আটকায় সন্ধ্যার করুণ দৃষ্টি চোরায়। খেয়ালে আসে সন্ধ্যার লাল হওয়া আছড়ে পড়া গালে। ঠোঁটের কোনা কেটে রক্ত বেরিয়ে এসেছে। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে পরাজিত সৈন্যের ন্যায় ব্যথাতুর একখানা হাসি উপহার দিল বোধহয় আকাশকে। সন্ধ্যার আহত মুখশ্রী, কান্নামাখা চোখ, ব্যথাতুর হাসিতে আকাশের দম আটকে আসে। শরীরটা কাঁপছে তার, কাঁপছে হাত সাথে বুকটাও। কেন এমন হচ্ছে? উত্তর নেই। তীব্র মাথা ব্যথায় আকাশ ছটফটায়। সন্ধ্যা আকাশের থেকে তার দৃষ্টি নামিয়ে নেয়। এরপর আসমানি নওয়ানের থেকে ছাড়িয়ে নেয় নিজেকে। আর তাকায় না আকাশের দিকে। দুর্বল শরীরটা টেনে হিঁচড়ে নিয়ে চলে যায় তার ঘরে। এক বুক আশা বেঁধে ঘর থেকে বেরিয়ে আসা মেয়েটা কি নিশ্চুপভাবে হার মেনে নিয়ে জায়গাটি প্রস্থান করলো। আকাশও দাঁড়ালো না। এলোমেলো পায়ে 2-3 সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আসমানি নওয়ান অসহায় চোখে চেয়ে দেখলো কেবল ছেলে মেয়েদের অগোছালো এই জীবন। কয়েক সেকেন্ডের মাথায় উপর থেকে জিনিস ভাঙার শব্দ পেয়ে আসমানি নওয়ান দ্রুত পায়ে দোতলায় উঠে যায়। দাঁড়াই আকাশের রুমের সামনে গিয়ে। ঘরের জিনিস সব এলোমেলো করে ফেলেছে। সব জিনিস এদিক ওদিক ছোড়াছুড়ি করেছে। এক পর্যায়ে আকাশ ক্লান্ত হয়ে ধপ করে মেঝেতে বসে পড়ে। আসমানি নওয়ান ছেলের অবস্থা দেখে দৌড়ে গিয়ে ছেলের সামনে দাঁড়ালে আকাশ তার মায়ের পা সাপটে ধরে করুণ সুরে বলে, ওই মেয়েটা কে মা? ওকে দেখলে আমার ভীষণ মাথা ব্যথা করে, ইচ্ছে করে এই মাথা ভেঙে ফেলে। মেয়েটাকে দূরে সরো প্লিজ, আমি আর নিতে পারছি না। ছেলের আহাজারিতে ভরা কথা শুনে আসমানি নওয়ানের চোখ জোড়া ভিজে উঠল। একদিন এই আকাশ সন্ধ্যার মৃত্যুর সংবাদ পেয়ে তার পা ধরে আহাজারি করেছিল সন্ধ্যাকে তার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর আজ সেই আকাশ সন্ধ্যাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তার পা ধরে আহাজারি করছে। একেই বুঝি ভাগ্য বলে। ধরনীর বুকে রাতের আমেজ নেমেছে। ঘড়ির কাঁটায় তখন রাত 8টা। সন্ধ্যা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে অরুণ তাকে ফোনে জানিয়েছে সেই সিমের ব্যাপারে। যে ছেলেটির থেকে অরুণ সিম নিয়েছিল সেই ছেলে অরুণকে বলেছে আসলে সিমটি এক লোক তাকে অরুণকে দিতে বলেছিল। বিনিময়ে সেই ছেলেকে কিছু টাকা দিয়েছে। ছেলেটির বক্তব্য যে সিম দিয়েছে সে পুরোপুরি নিজেকে আবৃত করে রেখেছিল। শুধু 2 চোখ দেখা যাচ্ছিল, পরনে কালো হুডি ছিল। এর বেশি কিছু জানে না সে, এটুকুই। অরুণ সেই ছেলেকে আর কিচ্ছু বলেনি। সে চিন্তিত, কে এই ছেলে যে পিছন থেকে এসব কলকাঠি নাড়ছে। সে সন্ধ্যাকে আশ্বাস দিয়েছে, এসব নিয়ে চিন্তা করতে বারণ করেছে। এর সাথে সে সন্ধ্যাকে আরেকটি নিউজ দিয়েছে, আকাশ আজ রাতের ফ্লাইটে ইংল্যান্ড চলে যাচ্ছে। আকাশকে অন্যরকম লাগছিল বলে সে জিজ্ঞাসা করেছিল সন্ধ্যাকে বাসায় কিছু হয়েছিল কিনা। সন্ধ্যা ছোট করে উত্তর দেয়, কিছু হয়নি। এরপর কল কেটে দেয়। কথাগুলো ভেবে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। বিকাল থেকে এতক্ষণ শুধু কেঁদেছে, ফলস্বরূপ মাথা ব্যথা করছে তার। সন্ধ্যা ব্যালকনি থেকে ঘরে আসে। আসমানি নওয়ানের ওষুধের বক্স থেকে 2টো ঘুমের ঔষধ বের করে একসাথে খেয়ে নেয়। উদ্দেশ্য ঘুমিয়ে যাওয়া, জেগে থেকে বেহায়ার মতো আকাশকে না দেখা। আকাশ চলে যাক, তার অগোচরেই চলে যাক, অনেক দূরে চলে যাক। কথাগুলো ভেবে সন্ধ্যার দম বন্ধ লাগলো। সে ওয়াশরুমে চলে যায়। অজু করে বেরিয়ে মেঝেই জায়নামাজ বিছিয়ে এশার নামাজ পড়ে নেয়। এরপর আরো অনেকক্ষণ জায়নামাজে বসে থাকে। নীরবে অশ্রু বিসর্জন দেয়। আকাশ তার থেকে দূরে চলে যেতে চায়।
আকাশ তাকে আর চাই না, তাকে ভুলে গিয়েছে। নিয়াজ ভাইয়া মিথ্যা বলেছিল। আকাশ তাকে ভালোবাসে না, বরং ঘৃণা করে। সে আকাশের তালিকায় খুব অসহ্যের মানুষ হয়ে গিয়েছে। সন্ধ্যা বুঝে গিয়েছে, শুধু সে নিজেকে সামলাতে পারে না। পারে না আকাশের দেওয়া ভালোবাসাগুলো ভুলে যেতে, পারে না ওই মানুষটাকে ভুলে ভালো থাকতে। এসব ভাবতে ভাবতে সন্ধ্যা জায়নামাজের উপর উপুর হয়ে আরো খানিক ফোপায়। যে ভাগ্যের খাতা দুঃখ দিয়ে ভর্তি, সে খাতায় সুখের আশা করা বড্ড বেমানান। সন্ধ্যা মাঝে মাঝে ভুল করে বসে, আর করবে না সে। আর কখনো ভুলেও সুখের মিথ্যে আশা বাঁধবে না বুকে। প্রায় 30 মিনিটের মাথায় সন্ধ্যা জায়নামাজ থেকে উঠে জায়নামাজ ভাঁজ করে রেখে দেয়। এরপর বিছানায় এসে কমফোর্টের নিচে শুয়ে পড়ে। কমফোর্টের নিচে মুখ লুকিয়ে কতক্ষণ নিঃশব্দে কাঁদে। একসময় কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে যায়। আসমানি নওয়ান সন্ধ্যাকে ঘুমোতে দেখে আর ডাক দেয় না। মেয়ের পাশে সেও শুয়ে পড়ে। আকাশ কোথায় গিয়েছে কে জানে। সেই যে বিকেলে বেরোলো আর ফিরল না। বুকটাই আজকাল বড্ড ব্যথা করে ভদ্রমহিলার। ছেলে মেয়ে দুটোর সুখের সংসার দেখতে চেয়েছিল, তা বোধহয় আর হলো না। সব কেমন ছন্নছাড়া হয়ে গেল। সবার ভাগ্যে জমা হলো শুধু দুঃখ। ঘড়ির কাঁটায় তখন রাত 1:10। আকাশ এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়েছে। কাউকেই জানায়নি সে চলে যাচ্ছে। ইচ্ছে করেনি জানাতে। বাড়ি থেকে বেরিয়ে যেতে গিয়েও কি যেন ভেবে পিছিয়ে আসে। পা চলায় মায়ের ঘরের দিকে। আসমানি নওয়ানের ঘরের ভিড়ানো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। সন্ধ্যা আর তার মা পাশাপাশি ঘুমিয়ে আছে। আকাশ ধীর পায়ে এগিয়ে এসে সন্ধ্যার মাথার কাছে দাঁড়ায়। প্রাণহীন দৃষ্টিজোড়া সন্ধ্যার ঘুমন্ত মলিন মুখপানে রাখে। ঢোক গিলল ছেলেটা। কি যেন ভেবে এগিয়ে এসে সন্ধ্যার মাথার কাছে হাঁটু মুড়ে বসে। দৃষ্টি বাম গালে রাখে, যেখানটায় সে আজ বিকেলে দুটো শক্তপোক্ত থাপ্পড় দিয়েছিল। গায়ে যত শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করে থাপ্পড় দুটো দিয়েছিল। আকাশের বুকে চিনচিন ব্যথা হয়। বাহাত ধীরে ধীরে সন্ধ্যার মাথায় রাখে। ডান হাতের বুড়ো আঙ্গুল সন্ধ্যার বাপাশের ঠোঁটের কোনায় রাখে, যেখানটায় এক ছোট্ট ক্ষত সৃষ্টি হয়েছে তার থাপ্পড়ের বদৌলতে। আকাশ সন্ধ্যাতে দৃষ্টি রেখে মলিন গলায় বলে, জানি না কে তুমি, জানি না তোমায় ব্যথা দিয়ে আমি কেন এত ব্যথা পাই। তুমি আমায় দেখে কেন এত পাগলামি করো তাও জানি না। আমার হিসেবের খাতা বড্ড গরমিল মেয়ে, বাট ই প্রমিস তোমায় আর কখনো হার্ট করবো না। কথাগুলো বলে অনেকটা সময় নিয়ে আকাশ সন্ধ্যার পানে চেয়ে থাকে। কিছু একটা ভেবে শুকনো ঢোক গিলল। মুখ এগিয়ে নিয়ে সন্ধ্যার ঠোঁটের কোনায় ক্ষত স্থানটাই ঠোঁট ছোঁয়ায়। সাথে সাথে তার পুরো শরীর কেঁপে ওঠে, যেন বিদ্যুৎ শক খেয়েছে। আকাশ দ্রুত দূরে সরে আসে, চোখ বুজে ঘন ঘন শ্বাস ফেলে। একটু পর চোখ মেলে তাকায়, জিভ দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে বলে, ডাবল সরি থাপ্পড় অ্যান্ড কিস করার জন্য। ভালো থাকো মায়ের পাতানো মেয়ে। আই উইশ আমাদের আর কখনো দেখা না হোক, বিকজ অফ আমি তোমাকে ভুল করে জন্য হার্ট না করে ফেলি। এরপর আকাশ সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়। এতক্ষণ কি করলো, কি বলল, কেন বলল, সব যেন তার নিজেরই মাথার উপর দিয়ে গেল। মায়ের কপালে একটা চুমু খায়। এই কাজটি কেন করলো তাও বুঝলো না। নিজের কাছে নিজেকে অদ্ভুত ঠেকছে। আকাশ আর এখানে দাঁড়ালো না, বেরিয়ে যায় রুম থেকে। মাঝরাতে হঠাৎ সন্ধ্যার ঘুম ভেঙে যায়। ঘুমের ঔষধ খাওয়ার পরও টানা ঘুম হলো না। মনে হচ্ছিল ঘুমের মাঝে যেন সে ছটফট করছিল। মাথাটা ভীষণ ভারী লাগছে। অতিরিক্ত কান্নার ফল এটা। চোখ দুটো টেনে তুলতে পারে না। একসময় ধীরে ধীরে জোরপূর্বক চোখ জোড়া টেনে খুলে ফেলে। ঝাপসা দৃষ্টিজোড়া অন্ধকার ঘরের ছাদের দিকে নিবদ্ধ করে রাখে। চোখের পর্দায় বিকালের সেই দুঃখ ভরা দৃশ্যগুলো ভেসে ওঠে। মেয়েটা নির্জীব চোখে কতক্ষণ চেয়ে রইল কে জানে। এরপর ধীরে ধীরে উঠে বসে। পাশে আসমানি নওয়ান ঘুমিয়ে। সন্ধ্যা বিছানা থেকে নেমে ছোট ছোট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সারা বাড়ি জুড়ে মিটিমিটি আলো। সন্ধ্যা দেওয়াল ঘড়িতে নজর করলে বুঝলো এখন মাঝরাত। তার মানে আকাশ চলে গিয়েছে। কথাটা ভেবে সন্ধ্যার বুকে একটা মোচড় দিয়ে ওঠে। চোখের কোণ ভিজে যায়। সন্ধ্যা নিজেকে সামলায়। ছোট ছোট ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আকাশের রুমের সামনে গিয়ে দাঁড়ায়। ভিড়ানো দরজা নির্দ্বিধায় বাঁ হাতে ঠেলে আলগা করে। ঘুটঘুটে অন্ধকার ঘরটাই চোখ বুলায়।
দীর্ঘশ্বাস ফেলে ঘরের ভেতরে প্রবেশ করে, সুইচ টিপে লাইট জ্বালিয়ে দেয়। সাথে সাথে ঘরময় আলো ছড়িয়ে পড়ে। সন্ধ্যা এলোমেলো ঘরে চোখ বোলায়। আকাশ করেছে এসব, তার জানা। সব তার উপর আকাশের রাগের প্রতিফলন। কথাটা ভেবে সন্ধ্যা নিজের উপর বিদ্রুপ হাসল। ব্যালকনিতে যাওয়ার জন্য পা বাড়ালে টেবিলের কাছে এসে পা থেমে যায়। নজরে পড়ে পুরো টেবিল জুড়ে কাগজের ছড়াছড়ি, প্রতিটি কাগজ মুঠো করে ফেলে রাখা। পাশেই একটি পাতলা ডায়েরি। বোঝা যাচ্ছে এই মোটা ডায়েরি থেকে পৃষ্ঠাগুলো ছিঁড়ে নষ্ট করা হয়েছে। সন্ধ্যা ধীরে ধীরে হাত বাড়ায় কাগজগুলোয় কি আছে দেখার জন্য। তার জন্য ভালো কিছু নেই, ইতিমধ্যে এটুকু আন্দাজ করে গিয়েছে। হাত কাঁপছে মেয়েটির। কাপা হাতে একটি কাগজের ভাঁজ খুলে দেখলো যেখানে লেখা আই হেট ইউ সন্ধ্যা। লেখাটি পড়ে সন্ধ্যার মনে হলো বুকের বাপাসটায় কেউ খামচে ধরেছে। এই হাতের লেখা যে আকাশের, এটুকু চিনতে সন্ধ্যার একটুও অসুবিধে হয় না। মুহূর্তেই মেয়েটির চোখ জোড়া ভরে ওঠে। সন্ধ্যা একে একে সবগুলো কাগজের ভাঁজ খুলে দেখলো। প্রতিটি কাগজের পাতায় কালো কলমের কালিতে জ্বলজ্বল করছে আই হেট ইউ সন্ধ্যা লেখাটি। সন্ধ্যা কাপা দুহাতে টেবিলের কোণা আঁকড়ে ধরে সামান্য ঝুঁকে দাঁড়ায়। চোখ বুজে ভারী শ্বাস ফেলে। সময় নিয়ে নিজেকে সামলায়। ধীরে ধীরে চেয়ার টেনে বসে। টেবিলের এক কোণা থেকে একটি নতুন ডায়েরি টেনে বের করে। কভার পাতা উল্টে ডায়েরির মাঝ বরাবর সাদা পাতা বের করে। ডান হাতে কলম তুলে নেয়। লিখতে শুরু করে কিছু। হাতটা কাঁপছে। এই কম্পন বড্ড চালায় সন্ধ্যাকে। মেয়েটা ভারী বিরক্ত হলো। এভাবেই লিখলো আর বলল, আই হেট ইউ আকাশ। ডায়েরির মাঝ বরাবর দুপাতা ভরে কেবল একটি বাক্যই লিখে গেল ততক্ষণ, যতক্ষণ পাতা দুটো কলমের কালিতে সেই শব্দগুলো দ্বারা না ভরল। এরপর সন্ধ্যার হাত থেমে যায়। ডান চোখ থেকে এক ফোঁটা নোনা জল গড়িয়ে ডায়েরির লেখাগুলোর মাঝ বরাবর টুপ করে এসে পড়ে। চোখের জল গড়িয়ে পড়ার আগেই সন্ধ্যা দ্রুত তার বাহাতে মুছে নেয়। এই দামি জল আর নষ্ট করবে না। আর কদিন পর যে সে মা হবে। মায়েদের চোখে কান্না মানায় না। সেও আর কাঁদবে না, কখনো কাঁদবে না। সব স্মৃতি ভুলে সে কেবল তার সন্তানের মা হবে। সন্ধ্যা উঠে দাঁড়ালো। কলম রেখে ডান হাতে ডায়েরিটা তুলে নিয়ে ধীর পায়ে ব্যালকনির দিকে এগোয়। সন্ধ্যার পরনে কেবল একটি শাড়ি, যা আঁচল বা কাঁধ বেয়ে নেমে মেছে ছুঁই ছুঁই। হাঁটু সমান চুলগুলো বড্ড এলোমেলো। দুহাতে ডায়েরিটা বুকের সাথে চেপে রেখেছে সন্ধ্যা। ঘড়ির কাঁটা তখন ঠিক দুটোর ঘরে। কনকনে শীতের রাত। ঠান্ডা বাতাস হুড়হুড় করে ভেসে আসছে, যা সন্ধ্যার শরীরে কাঁটার ন্যায় বিঁধছে। অথচ মেয়েটির মুখে বিন্দুমাত্র বাহ্যিক কষ্টের ছাপ নেই। তার দৃষ্টি ওই দূর আকাশ পানে। একদম মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে মেয়েটি। দৃষ্টির এক বিন্দু নড়চড় নেই। স্মৃতির পাতা হাতড়ালে কত শত রঙিন দৃশ্য চোখে ভাসে, যে দৃশ্যে তার শুভ্র পুরুষের অগণিত ভালোবাসা মিশে আছে। খুব করে মনে পড়ল একদিনের কথা। তখন তারা সবাই সৌম ভাইয়ার গ্রামের বাড়ি ছিল। হঠাৎ আকাশের কাজ পড়ে যাওয়ায় আকাশ গ্রাম থেকে ঢাকা শহরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আকাশ তাকে ছাড়া আসতে চাইছিল না। তাকে কত কিছু বলে রাজি করাচ্ছিল, যেন সে আকাশের সাথে ঢাকা ফেরে। আকাশ দুহাত সন্ধ্যার গালে রেখে মৃদুস্বরে বলে, আমার শোনা বউ তুমি, আমার ইম্পর্টেন্ট কাজ আছে। আমার সাথে আজ ঢাকা যাবে সন্ধ্যা মারুতি? আমি আর তুমি যাব। সন্ধ্যা কি বলবে বুঝলো না। আকাশ আবদার করে, শোনা বউ প্লিজ চলো। আবার দুদিনের মাথায় তোমাকে নিয়ে চলে আসবে এখানে। তুমি তো অনেকদিন হলো কলেজ যাও না, এর মাঝে কয়েকদিন কলেজ যেও। সন্ধ্যা সম্মতি দিলে আকাশ সন্ধ্যার সারা মুখে সমানে চুমু খায়। আকাশকে থামতে না দেখে সন্ধ্যা আকাশের দিকে রেগে তাকালে আকাশ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, এভাবে তাকাও কেন বউ? একটু চুমুই তো খাই। চুমু খেতে আমার ভাল লাগে, আমি কি করব? সন্ধ্যা ঠোঁট নাড়িয়ে বোঝায়। তাই বলে এত? আকাশ সন্ধ্যার ঠোঁট জোড়ায় আবারও একটি চুমু খেয়ে সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বলে, না এতই না, এর চেয়ে অনেক বেশি ভালো লাগে আমার সন্ধ্যা মারুতিকে চুমু খেতে। মনে হয় চুমু খেতে খেতে টুপ করে গেলে খাই তোমাকে। কথাটি বলে আকাশ আবারও সন্ধ্যার নাকের ডগায় একটা চুমু খায়। সন্ধ্যা হতাশ চোখে চেয়ে রইল আকাশের দিকে। আকাশ মৃদু স্বরে বলে, রেডি হও, এক্ষুনি বের হবো।
এক্ষুনি বের হবে শুনে সন্ধ্যা অবাক হয়ে তাকালে আকাশ সন্ধ্যার গালে একটা চুমু খেয়ে বলে, যা যা খেতে চাইবে সব খাওয়াবো বউ। এক্ষুনি না বের হলে লেট হয়ে যাবে। কথাটা বলে আবারও সন্ধ্যাকে চুমু খেতে নিলে সন্ধ্যা দুহাতে তার মুখ ঢেকে নেয়। আকাশ হাসল, সন্ধ্যাকে ছেড়ে বলল, রেডি হয়ে নাও বউ, ফাস্ট করো। পুরনো সেদিনের কথা ভেবে সন্ধ্যার বুকটা গভীর শূন্যতায় কেমন হাহাকার করে উঠল। একটা সময় যে আকাশ তার সারা বুকে চুমু খাওয়ার জন্যে কত শত সুতো খুঁজে বেড়াতো, আজ সেই মানুষটাই তার মুখে কি নির্দ্বিধায় আঘাত করে। তাকে দু চোখে সহ্য করতে পারে না। সন্ধ্যার চোখ দুটো জলকণায় ভরে ওঠে। তার আকাশ হারিয়ে গিয়েছে, সেই ভালোবাসার আকাশের অস্তিত্ব মুছে গিয়েছে। সন্ধ্যা তার বাহাত উন্মুক্ত পেটে রাখে, চোখ বুজে অনুভব করতে চায় তার 4 মাসের সত্তাকে, যে এখানটায় বেড়ে উঠছে। আজ থেকে এটাই তার জীবন। তার পরিচয় হবে সে তার সন্তানের মা। সে তার স্বামীর ভালোবাসা পাবার কাঙাল হবে না। তার সন্তান তার সব হবে, যে তার শুভ্র পুরুষের অংশ। কথাগুলো ভেবে সন্ধ্যা প্রশান্তির শ্বাস নেয় কবার। এরপর দু চোখ মেলে তাকায় সে। দূর আকাশপানে ঝাপসা চোখ নিবদ্ধ করে রেখে ধরা গলায় বলে, আমাকে একটা ছোট্ট প্রাণ উপহার দেওয়ার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো আকাশ। একটু থেমে আবারও বলে, এই যে আকাশ, শুনতে পাচ্ছেন? আমি আর কখনো আপনাকে মনে করব না। ভুলে যাব আমার শুভ্র পুরুষকে, ভুলে যাব আমার পাঞ্জাবিওয়ালাকে, আর ভালোবাসার নেশে পাগলামি করতে যাব না আপনার ধারে। এই এক জীবনে আপনাকে যাওয়ার দুঃসাহস আর কখনো দেখাবো না। আজ থেকে আপনি মুক্ত, আমি হিনা। আপনি খুব ভালো থাকুন আকাশ। কথাগুলো বলে সন্ধ্যা চোখ বুজে নেয়, দু চোখ বেয়ে নোনা জল গড়ায়। শীতের রাতের ঠান্ডা বাতাস কি দারুণভাবে ছুঁয়ে দেয় সন্ধ্যার সর্বাঙ্গ। মেয়েটি অনুভূতিহীন মানবীর ন্যায় চুপটি করে দাঁড়িয়ে রয়। হৃদয়ের ব্যথারা শরীরের ব্যথার সাথে পাল্লা দিয়ে জিতে যায়। সন্ধ্যার শীতে কাঁপুনি নয়, বরং হৃদয়ের ব্যথা হাড় ভাঙার ন্যায় সারা শরীরে ছড়িয়ে পড়ে। আকাশ এয়ারপোর্টের বাইরে এক সাইডে দাঁড়িয়ে আছে। পরনে সাদা শার্ট, সাদা প্যান্ট, সাদা ওভারকোট। বাহাত ওভারকোটের পকেটে, ডান হাতের ফাঁকে জ্বলন্ত সিগারেট, যাতে একটু পরপর টান দেয়। মুখাবয়বে গাম্ভীর্যের ছাপ, চোখ দুটো ভীষণ লাল। সোনালি চোখের মণি দুটো থেকে যেন ঝিলিক দিচ্ছে। দৃষ্টি ব্যস্ত শহরটায়। হাতের সিগারেটটি প্রায় শেষ হয়ে আসলে ছোট্ট অংশটি ছুঁড়ে ফেলে, যেটা গিয়ে পড়ে একটি ফাঁকা সিগারেটের প্যাকেটের পাশে। যে প্যাকেটটিতে ভরা সিগারেট ছিল, সবগুলো আকাশ ঠোঁটের ফাঁকে রেখে পুড়িয়ে ছাই করেছে। প্যান্টের পকেট থেকে আরেকটি সিগারেটের প্যাকেট বের করে। প্যাকেটের ভেতর থেকে একটি সিগারেট বের করে ঠোঁটের ফাঁকে নিয়ে প্যাকেটটি পুনরায় পকেটে রাখে। লাইটার দ্বারা সিগারেট জ্বালিয়ে আবারও ফুঁকতে শুরু করে। বড্ড তৃষ্ণার্ত সে। কিসের যে তৃষ্ণা তা ধরতে পারে না, অথচ সেই তৃষ্ণা মেটাতে বৃথা চেষ্টা চালায় সিগারেট পোড়ানোর মাধ্যমে। অরুণ এয়ারপোর্টের সামনে এসে গাড়ি থামায়। সে আজ সারাদিন ওই সিম দেওয়া বদমাশ লোকের হদিশ করে বেরিয়েছে। ফলাফল শূন্য। এদিকে ঘড়ি দেখে মাথায় হাত। আকাশ চলে গেল কিনা। দ্রুত এয়ারপোর্টের দিকে রওনা হয়েছে। আসমানি নওয়ানকেও জানাতে পারেনি কাজের চক্করে। আপাতত এসব ভাবনা চেপে রাখলো অরুণ। গাড়ি থেকে নেমে আশেপাশে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজে আকাশকে। কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে সে দ্রুত পা চালায়। দাঁড়াই আকাশের পানে, বলে, একা একাই চলে আসলি যে, একবার তো কল করতে পারতি। আকাশ কিছু বলল না, যেন শুনতে পায়নি। সে তার মতো একটু পরপর সিগারেটে টান দেয়। অরুণ জিজ্ঞেস করে, চলে যাওয়ার সিদ্ধান্ত নিলি কেন? আকাশ এবারেও চুপ থাকলো। বেশ অনেকটা সময় পর গম্ভীর স্বরে উত্তর করে, ওকে হার্ট করতে চায় না। অরুণ ভ্রুকুচকে তাকায়। ঝামেলা তো একটা হয়েছে, কিন্তু কি এটা বুঝলো না সে। বলল, সন্ধ্যার কথা বলছিস? আকাশ ছোট করে বলে, মেবি। অরুণ হতাশার শ্বাস ফেলে। সন্ধ্যাকে নিয়ে কথা বলতে গেলে কত দ্বিধা এই ছেলের। জিজ্ঞেস করে, সন্ধ্যাকে কেন হার্ট করতে চাস না? আকাশ ছোট্ট উত্তর, জানি না। ফিরবি কবে? আকাশ ডান হাতের দু আঙ্গুলের সাহায্যে সিগারেটে 3টি টোকা দেয়। সিগারেটের মাথায় জ্বলতে থাকা আগুনের ডগা থেকে কিছু ছাইয়ের অংশ অবহেলায় পড়ে গেল।
আবার কিছু অংশ বাতাসে উড়ে গেল। আকাশ সিগারেটটির জ্বলন্ত মাথায় বুড়ো আঙ্গুল ঠেকিয়ে চোখ বুজে নেয়। মুখে ব্যথার বিন্দুমাত্র ছাপ নেই, অথচ বুকের বাপাসটায় ভীষণ অদ্ভুত চিনচিনে এক ব্যথা অনুভব হয়। আকাশ আশ্চর্য বনে যায়। সত্যিই তার হিসাবের খাতা বড্ড এলোমেলো। আকাশ সিগারেটের জ্বলন্ত অংশে পুরো আঙ্গুলটি আরেকটু চেপে শক্ত কণ্ঠে বলে, যেদিন ওকে হার্ট করতে শিখে যাব সেদিন ফিরব। অরুণ চুপচাপ আকাশের কাণ্ড দেখছিল। কি বলবে সেটা ভাবতে ভাবতেই আকাশের উত্তর ভেসে আসে। অরুণের কি হলো কে জানে, সে শব্দ করে হেসে দেয়। আকাশ বিরক্ত চোখে তাকায় অরুণের দিকে। অরুণ বহু কষ্টে নিজেকে সামলে বলে, এটা তুই কখনোই পারবি না আকাশ।